আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদেরকে আমার আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছো। আমার অনার্স তৃতীয় বর্ষের ছাত্ররা, তোমাদের সাথে আজকে আমার প্ল্যান্ট প্যাথোলজি ক্লাস। আমি তোমাদেরকে আজকে বিভিন্ন শস্যের যে রোগগুলো হয়, বিভিন্ন ধরনের, তোমরা জানো যে আমরা যখন রোগ নিয়ে আলোচনা করেছি যে রোগ কি, শস্যের বিভিন্ন ধরনের রোগ হয় কি, বিভিন্ন প্যাথোজেন দ্বারা উদ্ভিদের বিভিন্ন ধরনের রোগ হতে পারে। হ্যাঁ, আমরা সেই রোগগুলো নিয়ে আজকে আলোচনা করব। কিছু রোগ নিয়ে, সেটা দেখতেই পাচ্ছ আজকে এখানে লেখা আছে কি, ছত্রাক ঘটিত রোগ। তা আমাদের আজকে, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে আমরা ছত্রাক ঘটিত রোগ নিয়ে আলোচনা করব। তো রোগটা কি, তোমাদেরকে রোগ নিয়ে আগেও বলেছি, তারপর আবারও বলছি আজকে, যে রোগ হচ্ছে যে দেহের এমন একটা অবস্থা যার ফলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়, বা হচ্ছে যে কি হয়, যে রোগ হলে কি হয়, বিভিন্ন ধরনের, আমরা বুঝি কিভাবে, যে আমরা বিভিন্ন ধরনের লক্ষণ দেখে বুঝি যে রোগাক্রান্ত হয়েছে কিনা, তাই না? গাছের ক্ষেত্রে, কারণ গাছের ক্ষেত্রে আমরা বুঝি আর রোগের কারণগুলো বুঝতে পারি, যে রোগের লক্ষণ দেখে, বিভিন্ন প্রকার লক্ষণ দেখা যায়, যে লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারি যে গাছটা বা উদ্ভিদটা রোগাক্রান্ত হয়েছে। তো রোগের ক্ষেত্রে দেখা যায় যে এই যে ধরনের স্বাভাবিক অবস্থা থেকে যে অস্বাভাবিকতা দেখা যায়, যার ফলে এক বা একাধিক কোষ নষ্ট হয়ে যেতে পারে, এমনকি সম্পূর্ণ গাছটাই মারা যেতে পারে। তো রোগ হচ্ছে কি একটা দেহের এমন একটা অবস্থা যার ফলে বিভিন্ন ধরনের অস্বাভাবিক লক্ষণ, অস্বাভাবিকতা দেখা দেয় এবং স্বাভাবিক ক্রিয়াকলাপ ব্যাহত হয়, বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পায়। এই যে রোগের কথা বলছি, বিজ্ঞানের যে শাখায়, উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় এই রোগ নিয়ে আলোচনা করা হয়, সেটাকে বলা হয় উদ্ভিদ রোগতত্ত্ব বা প্ল্যান্ট প্যাথোলজি বলা হয় এটাকে। তো প্ল্যান্ট প্যাথোলজি, এই যে বলছি প্ল্যান্ট প্যাথোলজি, আধুনিক রোগ তত্ত্বের জনক কাকে বলা হয় তোমাদের মনে আছে নিশ্চয়ই। তারপর বলছি যে আধুনিক রোগ তত্ত্বের জনক বলা হয় অ্যান্টন ডি ব্যারিকে, বলা হয় আধুনিক রোগ তত্ত্বের জনক। তো যা বলছিলাম যে আমরা আজকে আলোচনা করব উদ্ভিদের বিভিন্ন রোগ নিয়ে। আমরা জানি উদ্ভিদের বিভিন্ন রোগ কিসের জন্য হয়ে থাকে, বিভিন্ন পরিবেশের প্রতিকূলতার জন্য হতে পারে, বিভিন্ন প্যাথোজেন দ্বারা হতে পারে, ঠিক আছে, বিভিন্ন পরজীবী, যেমন বিভিন্ন ধরনের পরজীবী, যেটা প্যাথোজেন যেটাকে বলছি, বা পরজীবী, সেটা হতে পারে ছত্রাক, হতে পারে ব্যাকটেরিয়া, ভাইরাস, নেমাটোড, এরকম বিভিন্ন ধরনের পরজীবী দ্বারা উদ্ভিদের রোগ হতে পারে, বা পরিবেশের প্রতিকূলতার কারণে হতে পারে, সেটা হচ্ছে আর্দ্রতা হতে পারে, তাপমাত্রা, হ্যাঁ, বায়ুপ্রবাহ, এগুলো বিভিন্ন কারণে উদ্ভিদের রোগ হতে পারে। আমরা আজকে পরজীবী ছত্রাক দ্বারা উদ্ভিদের যে রোগগুলো হয় সেটা নিয়ে আলোচনা করব। ছত্রাক দ্বারা উদ্ভিদের রোগের মধ্যে কি হতে পারে, যে বিভিন্ন ধরনের রোগ, যেটা বলছিলাম যে ছত্রাক ঘটিত রোগ শস্যের, ধরো ছত্রাক দ্বারা হচ্ছে যে উল্লেখযোগ্য কতগুলো যে রোগগুলো আছে, যে কাণ্ড পচা রোগ হতে পারে ছত্রাক দ্বারা বিভিন্ন উদ্ভিদের বা শস্যের ক্ষেত্রে, ধানের কাণ্ড পচা, পাটের কাণ্ড পচা হতে পারে, অ্যানথ্রাকনোজ হতে পারে, তারপর ব্লাস্ট বলো, পাতা পোড়া ঝলসানো, বাদামি মানে স্পট বলো, বিভিন্ন ধরনের স্পট হতে পারে, পচন হতে পারে, সেটা পাতা পচন, মূলের পচন, কাণ্ডের পচন, তারপর ডাউনি মিল্ডিউ, পাউডারি মিল্ডিউ, যে ডাইনি ঝাঁটা, এরকম বিভিন্ন ধরনের নামে রোগের, যে ছত্রাকের দ্বারা রোগে উদ্ভিদের রোগ হয়ে থাকে। ঠিক আছে, যে টমেটোকে দেখেন আমরা কি দেখছি, যে অ্যানথ্রাকনোজ দ্বারা কি একটা ফাঙ্গাল ডিজিজ এটা দেখা দিয়েছে, এবং হচ্ছে এই যে এগুলো কতগুলো ছত্রাকের কমন রোগ, এই যে ডাউনি মিল্ডো বলো, যে পাউডারি মিল্ডো, হ্যাঁ, তারপর হচ্ছে যে কার্লি লিফ যেটা, হ্যাঁ, উইল্ট বলো, লুজ মার্ট, তারপর হচ্ছে লেড ব্লাইট, বিভিন্ন ধরনের ব্লাইট আছে, লেড ব্লাইট, আর্লি ব্লাইট, এগুলো বিভিন্ন ধরনের রোগ উদ্ভিদের হয়ে থাকে ছত্রাক নামক পরজীবী দ্বারা। ঠিক আছে, ছত্রাক, বিভিন্ন ছত্রাক দ্বারা, ছত্রাক উদ্ভিদের কি রোগ করে থাকে। যে পরজীবীগুলো যে রোগ করে সৃষ্টি করে থাকে, তার মধ্যে হচ্ছে ছত্রাক উল্লেখযোগ্য। ছত্রাক দ্বারা সবচেয়ে বেশি রোগ সংঘটিত হয়। আমরা আজকে ধানের বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করব। ধান কেন নিয়ে আলোচনা করছি, ধান হচ্ছে আমাদের প্রধান কি খাদ্যশস্য হচ্ছে ধান। তো বিভিন্ন ধরনের ছত্রাক ধানের কতগুলো রোগ সৃষ্টি করে থাকে, যেটা ফসলের ক্ষতি করে। বিভিন্ন ধরনের, তো ছত্রাক ঘটিত ধানের রোগগুলো বেশ উল্লেখযোগ্য। তোমাদের প্রশ্নের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় মেনশন করে দেয় এই যে ডিজিজের থেকে, যে এই যে প্রশ্নগুলো বললাম, যে ছত্রাক ঘটিত রোগ বলো, ভাইরাস ঘটিত রোগ বলো, ব্যাকটেরিয়া ঘটিত রোগ বলো, এই রোগগুলো মেনশন করে দেয়, যে ধরো যে প্যাথোজেনের নাম লিখো, হোস্টের নাম লিখো, হ্যাঁ, বা নিদান তত্ত্ব বলো, রোগ চক্র বলো, এগুলো বিভিন্ন ভাবে প্রশ্নটা আসতে পারে, প্রতিকার বলো। তো আমরা সেরকম আজকে ধানের উল্লেখযোগ্য 4টা রোগ পড়া সৃষ্টি করব, যেখানে আমরা জানবো যে রোগের কারণটা কি, হ্যাঁ, রোগের কি কারণে রোগ হয়, কোন ছত্রাকটা দায়ী বা কোন প্যাথোজেনটা দায়ী। ওষুধটা তো আমরা বলেই দিচ্ছি যে ধানের আমরা রোগ পড়বো, তাহলে সেক্ষেত্রে এখানে হোস্টটা কি হচ্ছে, হোস্টটা হচ্ছে ধান, যেটা আমরা জানি যে আমরা বৈজ্ঞানিক নাম পড়বো সেটা কি, অরাইজা স্যাটারা। তো ধানের যে বিভিন্ন রোগগুলো হচ্ছে, রোগগুলো
এটা এখানে তাহলে কি হচ্ছে যে হোস্টটা হচ্ছে বা পোষকটা হচ্ছে কি ধান, এখানে প্যাথোজেনটা হচ্ছে কি যে ছত্রাক প্যাথোজেন। তো কি কি ছত্রাক দ্বারা হতে পারে, ধানের বিভিন্ন ধরনের যে রোগ হয় বিভিন্ন ছত্রাক দ্বারা, সেই প্যাথোজেন সম্পর্কে জানবো। এই রোগের তোমার লক্ষণগুলো কি কি লক্ষণ দেখা যায় সেটা জানবো, এর নিদান তত্ত্ব জানবো, এবং হচ্ছে রোগ চক্র জানবো, প্রতিকার জানবো। ঠিক আছে, তো আমরা চলো আলোচনায় যাই যে আজকে আমরা ধানের কি কি রোগ সম্পর্কে আমরা জানবো। এগুলো বিভিন্ন রোগের ছবি ধান। আজকের বিষয় কি পড়বো আমরা? আজকে ধানের বাদামি দাগ পড়া রোগ পড়বো, যেটা তোমরা জানো যে ব্রাউন স্পট, লিফ স্পট বলা হয়, যেটা ধানের বাদামি দাগ পড়া রোগ। সেটা লিফে হতে পারে, কাণ্ডে হতে পারে এরকম। ধানের আরেকটা হচ্ছে যে পাতা ঝলসানো রোগ, যেটাকে বলা হয় ব্লাস্ট ডিজিজ। আর কাণ্ডের পচা, যেটা হচ্ছে স্টেম রট। ধানের খোল ঝলসানো, যেটা হলো রাইস সিড বলা হয়, হ্যাঁ সিড ব্লাস্ট বলা হয়। তো আমরা আজকে এই চারটা বিষয় নিয়ে আলোচনা করব। এগুলো হচ্ছে বিভিন্ন ছবি, আসলে ছবিগুলো দেখলে বোঝা যায় যে রোগের সিমটম গুলা কিরকম দেখা যায়। হ্যাঁ, ফাঙ্গাল ডিজিজ, এটা শীতের ক্ষেত্রে দেখা যায়, যে খোলের ক্ষেত্রে যে ডিজিজ গুলো দেখা যায়। হ্যাঁ, এরকম আছে ধানের বিভিন্ন ধরনের রোগ নিয়ে আমরা দেখবো আজকে। তো ছত্রাক ঘটিত রোগের কথা বলছিলাম, যে শস্যের ক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ রোগী কি করে, সংক্রামক রোগী ছত্রাক দ্বারা হয়ে থাকে। তো ছত্রাক ফসলি উদ্ভিদের, এই যে ফসলি উদ্ভিদের কথা বলছি, ফসলি উদ্ভিদ কোনগুলো? ধান বলো, গম বলো, ভুট্টা বলো, এগুলো হচ্ছে কি ফসলি উদ্ভিদ। এগুলো পাট, ধান, গম, ভুট্টা, পাট, এই আখ, এগুলো হচ্ছে ফসলি উদ্ভিদ। এই ফসলি উদ্ভিদগুলো বা এই শস্যগুলোর অধিকাংশ যে রোগগুলো হয় সেগুলো হচ্ছে ছত্রাক দ্বারা সংঘটিত হয়। এবং ছত্রাক কি করে, এই রোগগুলো সংঘটিত করে ব্যাপক ক্ষতি করে ফসলের। তো ধানের ক্ষেত্রে যেটা বলছি যে আমরা ধানের রোগের এখন আসলে যদি বলি যে ধানের বাদামি দাগ, মেইন একটা যে রোগ যেটা আছে যে ধানের বাদামি দাগ পড়া রোগ, এটা হচ্ছে বাংলাদেশ সহ যে ধান উৎপাদনকারী যে এশিয়ান কান্ট্রি গুলো আছে প্রায় সব দেশেই ধানের এই বাদামি বা বাউন্স স্পট ডিজিজটা খুব বেশি দেখা যায়। এই রোগ সাধারণত ধানের খুব বেশি একটা ক্ষতিকর না করলেও যে প্যাথোজেনের যে অনুকূল পরিবেশ ব্যাপক ক্ষতি সাধন হয়ে থাকে যে প্যাথোজেনের যে পরিবেশের কারণে। দেখা গেছে যে বেঙ্গল ফ্যামিলিনে 1942 থেকে 1943 সালে দেখা যাচ্ছে বাংলা দুর্ভিক্ষের একটা অন্যতম কারণ ছিল এই ধানের বাদামি দাগ পড়া রোগ, যেটার কারণে কিনা মহামারী দেখা দিয়েছিল মারাত্মক একটা, প্রায় 30 থেকে 90% এটা ধানের ফলন কমে গিয়েছিল। ঠিক আছে, যে মারাত্মক ভাবে এই ধানের বাদামি দাগ পড়া রোগের ক্ষেত্রে কারণে। তো এই রোগে দেখো যে কি হয়, যে ব্রাউন স্পটে এখানে দেখা যায় যে ধানের পাতার মধ্যে প্রথমে দেখা যায় যে ব্রাউন আকারের স্পট দেখা যায় এই ক্ষেত্রে। তো এই স্পট গুলো কিন্তু প্রথমে ছোট ছোট আকারে দেখা যায় পাতার মধ্যে, এবং এই যে স্পট গুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পায় পাতাগুলোতে। তারপর হচ্ছে ধানের কাণ্ড বলো, শীর্ষ বলো, যে ধানের ছড়াতে এটা চলে যায়, আক্রান্ত করে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এটা তাহলে এই যে বললাম যে ধানের এই হোস্টের ক্ষেত্রে প্যাথোজেনটা কি, যে বাদামি দাগ পড়া রোগের কথা বললাম, এটার প্যাথোজেনটা হচ্ছে টেক্সলারা অরাইজা নামক একটা কি প্যাথোজেন হচ্ছে এটার জন্য দায়ী। সেটা হচ্ছে কি ডিটোরোমাইসিটি শ্রেণীর একটা ছত্রাক, ডেমেশিয়াসি পরিবার, এবং হচ্ছে হাইপোমাইসিটালিস পরিবারের বর্গের অন্তর্ভুক্ত ডিটোরোমাইসিটি শ্রেণীর ছত্রাক একটা, যেটা ড্রেক্সলেরা অরাইজা যেটাকে বলা হয় এই রোগের প্যাথোজেন। মানে ছত্রাকটা কি ডিটোরোমাইসিটিস ছত্রাক, যেটা তোমরা জানো যে একটা অসম্পূর্ণ শ্রেণী ছত্রাক আলোচনা করেছে যখন পড়েছো, যে এটা একটা উল্লেখযোগ্য একটা শ্রেণী। শস্যের অধিকাংশ রোগী কিন্তু এই যে ডিটোরোমাইসিটি শ্রেণীর ছত্রাক আছে বিভিন্ন রকমের, এই ডিটোরোমাইসিটি শ্রেণীর ছত্রাক দ্বারা কিন্তু উদ্ভিদের অনেক রোগ হয়। তো এর মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে কি ড্রেক্সলারা অরাইজা, যেটা কিনা তোমার আগে একসময় নাম ছিল কি হেলমন্থোস্পোরিয়াম অরাইজা ছিল, যেটা সম্পূর্ণ দশা এখন হচ্ছে যেটা করা হয়েছে যে ড্রেক্সলারা অরাইজা দ্বারা ধানের এই বাদামি দাগ পড়া রোগটা হয়। প্রথমে কি করা যায়, এইটা হলো কোনিডিয়া। আমরা জানি যে ডিটোরোমাইসিটি ছত্রাকে কি দেখা যায়, যে স্পোরগুলোকে কি বলা হয়, যে কোনিডিয়া বলা হয়, যেগুলো কি সূত্রাকার মাইসেলিয়াম। দেখাচ্ছি তোমাদেরকে, দেখো যে কোনিডিয়া গুলো ডিটোরোমাইসিটি ছত্রাকের ক্ষেত্রে দেখা যায় যে কোনিডিয়া গুলোকে অনেকটা কি বাঁকানো আকৃতির, এখানে হলো 4 থেকে 14টা পর্যন্ত কোষ থাকতে পারে, অনেকটা হচ্ছে কি ধনুকের মতো বাঁকানো থাকে, এবং হচ্ছে কি সেপ্টেড দেখা যায় যে এগুলোতে, তাই না? যে এবং এই যে কোনিডিয়ার যে এই যে শাখাটা, সেটাকে তোমরা জানো যে কি বলা হয়, কোনিডিও 4 বলা হয়। এবং এগুলো হচ্ছে এক একটা কি কোনিডিয়াম, এটা হলো সেপ্টেড। ঠিক আছে, তো এই যে কোনিডিয়া গুলো 2.5 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, মিলিমিটার পর্যন্ত হতে পারে। এগুলো প্রথমে কি দেখা যায় যে পাতার উপরে বাদামি বর্ণের দাগ সৃষ্টি করে, ছোট ছোট দাগ সৃষ্টি করতে থাকে পাতা, এই বাদামি দাগ পড়া রোগের ক্ষেত্রে পাতার দিকে প্রথমে দাগ দেখা যায়। তারপর আস্তে আস্তে এই দাগগুলো বড় হতে থাকে, ধূসর বর্ণ হয়ে যায়, একসময় কি করা যায় অনিয়মিত বা লম্বাকার দেখা যায় দাগগুলো। যখন কিনা ছড়ার দিকে যায় তখন কিন্তু ছড়া কিন্তু আর পরিপক্ক হতে পারে না। এই দাগগুলো দেখো যে আক্রান্ত ধান গাছের প্রথমে কি হয়, যে পাতার নিচের যে স্টোমাটা দিয়ে, এই যে পাতার নিচের যে স্টোমাটা থাকে
হ্যাঁ, এটা যে পাতার যে স্ট্রোমাটা, এই যে পাতার যে স্ট্রোমাটা, এটা নিচ দিয়ে কি করে এই কনিডিয়া গুলো গুচ্ছাকারে বের হয়। ঠিক আছে, এই যে এটা ছত্রাকের, এটা কি মাইসিলিয়াম। পাতার নিচ দিয়ে কি করে যে এইগুলো কি পাতার নিচে থেকে ছত্রাকের মাইসিলিয়াম থেকে কি হয়, কনিডিয়া গুলো গুচ্ছাকারে বের হয়। ঠিক আছে, তো এইগুলো সেপ্টেড এবং কি বলেছে শাখান্বিত বাদামি বর্ণের। পাতার নিচে কনিডিওফোর দিয়ে বের হয় এবং হচ্ছে কনিডিয়ামের মাইসিলিয়াম গুলো কিছু মাইসিলিয়ামের মানে খাটো প্রান্ত এবং হচ্ছে কি এগুলোর বাঁকা অংশে কি কনিডিয়া উৎপন্ন হয় এবং 4 থেকে 14টি কোষ থাকতে পারে। ঠিক আছে, কোষযুক্ত এবং হচ্ছে কি লম্বাটে, যেটা তোমাদেরকে দেখালাম বাদামি বর্ণের, সামান্য সরু, দুই প্রান্তটা কি সামান্য সরু এবং হচ্ছে 4 থেকে 14টা পর্যন্ত কোষ থাকতে পারে, এগুলো সেপ্টেড। এটা হচ্ছে কি বলেছি যে পাতার নিচে দিকে পত্ররন্ধ্র যেটা আছে সেখানে দিকে গুচ্ছাকারে এই কনিডিয়াম গুলো বের হয়। ঠিক আছে, তো এইখানে এই রোগে তাহলে কি দেখা যায় যে কি বললাম যে প্রথমে পাতা হলো বাদামি বর্ণের দাগ পড়ে, দাগগুলো যেটা ছোট আকারে থাকে, চতুর্দিকে একটা হলুদ বর্ণের বল আকার সৃষ্টি হয়। সেই দাগগুলো আস্তে আস্তে কি অনিয়মিত আকৃতি হতে পারে, পরমাণু বাড়তে থাকে এবং হচ্ছে কি গাঢ় বর্ণ হয়ে থাকে। বাইরের দিকে দেখা যায় যে গাঢ় বা লালচে বাদামি বর্ণ দেখা যায় এবং কেন্দ্রের দিকে হালকা একটা বাদামি বর্ণের ধূসর বর্ণের একটা দাগ দেখা যায়। তারপর হচ্ছে যে এই রোগের যখন আক্রমণ বেশি হয়, যে আক্রান্ত গাছটা, যে আক্রান্ত গাছের পাতা, প্রথমে কি বললাম যে পাতার দিকে এই দাগগুলো আস্তে আস্তে কি বৃদ্ধি পেতে থাকে, যে ধূসর বর্ণের বাইরের দিকে একটা পরে গাঢ় বর্ণ হয়। আস্তে আস্তে যখন আক্রান্ত গাছের ধানের মধ্যে যখন আক্রান্ত করে তখন কি হয়, এইগুলো আর শীষগুলো বের হতে পারে না, বা যদি বের হয়, বের হওয়ার পর আক্রমণ হয়, তাহলে এগুলো কি হয়, অপুষ্ট ধান হয়ে যায়। ঠিক আছে, তো এই ধানের এটা একটা ধানের একটা বিশেষ মানে যেটা বললাম যে ছড়িগুলো, ধানের ছড়াগুলো বের হতে পারে না, যদিও বের হয় সেগুলো কি হয় যে পরিণত হয় না। ঠিক আছে, এবং হচ্ছে কি এবং বিকৃত হয়ে যায়। আর যদি খোসা বের হওয়ার পর আক্রান্ত হয় তবে কি করে যে একটা খোসাগুলো গাঢ় বাদামি বর্ণের দাগ পড়ে যায় এবং হচ্ছে অনুকূল পরিবেশে, মানে সেটা হচ্ছে কি প্যাথোজেনের জন্য অনুকূল আবহাওয়ায় অপুষ্ট বীজগুলোর উপর গাঢ় বাদামি বর্ণের কনিডিয়া বা কনিডিও ফোর সৃষ্টি যখন হয়, তখন হয়তো একটা কালো ভেলভেটের একটা আস্তরণ পড়ে। ঠিক আছে, কিসের জন্য এটাতে, এই যে যেটা বললাম যে যখন যদি আক্রান্ত হওয়ার পরে, মানে এই ধান গাছগুলো আক্রান্ত হলে ছড়িগুলো বের হতে পারে না, যদি ছড়ি বের হওয়ার পর আক্রান্ত হয় তবে সেক্ষেত্রে কি হয়, যেগুলো অপুষ্ট থাকে এবং হচ্ছে কি পরিণত হয় না এবং হচ্ছে বিকৃত হয়ে যায় এবং ঝুলের মতো দেখা যায়, যে কনিডিয়া গুলো সৃষ্টি যে কালো ভেলভেটের একটা আস্তরণ পড়ে। আর ছত্রাক দ্বারা মানে যে যখন আক্রান্ত হয় ধানগুলো, সেখানে চালগুলো আক্রান্ত হয় এবং চালগুলো যখন বের হয় তখন সেগুলোকে সম্পূর্ণ কালো বর্ণ ধারণ করে এবং নষ্ট হয়ে যায়। এই যে ফলে এই চালগুলোকে কি বলা হয়, যে কালো চাল বলা হয়। ঠিক আছে, যে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সম্পূর্ণ যে ধানের ছড়াটা সেটা নাও আক্রান্ত হতে পারে। তাহলে এটা ইসিওলজিটা বা নিদান তত্ত্বটা কি, এটা কি বললাম যে ডেক্সলেরা অরাইজা নামক ডিটারোমাইসিটিস একটা ছত্রাক দ্বারা ধানের এই বাদামি দাগ পড়া বা ব্রাউন লিভ স্পট রোগটা সৃষ্টি হয়, ব্রাউন স্পট রোগটা। তো এই রোগের প্যাথোজেনটা কি করে, যে বীজের সাথে বা আবর্জনা বা অথবা আগাছা এটা থাকে এবং সেখান থেকে কি করে সুস্থ গাছকে আক্রমণ করে এবং রোগ সৃষ্টি করে। দেখা যায় যে কতগুলো আগাছা আছে যে যেগুলো কিনা এখানে কি করে, যে পোষক হিসেবে, বিপরীত পোষক হিসেবে কাজ করে। তাহলে আমরা রোগ চক্রে যে দেখি, যে দেখো এটা রোগ চক্রে যদি দেখি, যে এই ক্ষেত্রে দেখা যায় যে আক্রান্ত যে প্যাথোজেনের উৎসটা কি, আক্রান্ত বীজ বলো, আবর্জনা বলো, বা হচ্ছে যে আগাছা থাকে ফসলের ক্ষেত্রে, ফসল কাটার পর যে আগাছাটা থেকে যায় সেটাতে কি করে পোষকটা বিপরীত পোষক হিসেবে সে প্যাথোজেনটা ব্যবহার করতে পারে। তো সেখান থেকে কি করে, যে দেখো যে এই যে কনিডিয়া গুলো থেকে যে আক্রান্ত বীজের মধ্যে, ধরো ধান ফসল তোলার পর কিছু বীজ হয়তো থেকে গেল জমিতে, বা কিছু যে আবর্জনা গুলো ফসলের থেকে যায়, কিংবা হচ্ছে যে বিপরীত পোষক হিসেবে যে আগাছাগুলোকে সে ব্যবহার করে, কোনগুলো সেটা বিপরীত পোষক হিসেবে, যেমন লার্সিয়া হতে পারে, একানোক্লোরা হতে পারে, এগুলো বিভিন্ন ধরনের আগাছাকে এই প্যাথোজেনটা কি করে বিপরীত পোষক হিসেবে ব্যবহার করে এবং সেখানে থেকে যায়। পরবর্তীতে এখানে থেকে এই যে কনিডিয়া গুলো থাকে সেগুলো অঙ্কুর উদ্গম হয় এবং হচ্ছে সুস্থ গাছকে পরবর্তীতে যখন আবার নতুন কোনো গাছ লাগানো হয় বা একটা বয়স্ক গাছ থাকে, সেটা কি করে সুস্থ গাছকে এই কনিডিয়া গুলো আক্রমণ করে এই যে দেখো আক্রান্ত করে ফেলে আবার এই যে শীর্ষ আক্রান্ত পাতা এবং শীর্ষটা। তখন এখান থেকে আবার যে কনিডিয়া গুলো বের হয় সেগুলো বাতাসের সাহায্যে কি করে বাড়ে, আবার গিয়ে বাতাসে ভেসে বেড়ায় এবং গিয়ে আবার এই কনিডিয়া গুলো শুক্র গাছকে, সুস্থ গাছকে আক্রমণ করতে পারে। বা এই যে এখান থেকে যে কনিডিয়া গুলো থাকে, যে আক্রান্ত গাছের কোনটা, সেটা আবার কি করতে পারে, পোষকের উপস্থিতিতে সক্রিয় মানে পর্যায়ে একটা তাদের থাকে, কিংবা পোষকের অনুপস্থিতিতে যে নিষ্ক্রিয় অবস্থায় যে থেকে যায়, যেটা বলছি যে পোষকের অনুপস্থিতি তারা কি করে, যে আবর্জনাগুলো বা আগাছাগুলো ফসলের ক্ষেত্রে থেকে যায়, সেখানে সে কি করে বিপরীত পোষকের সুপ্ত অবস্থায় থাকতে পারে। সেটা থেকে আবার কি করে পরবর্তীতে যখন এখানে আবার নতুন করে চাষ করা হয়, নতুন শস্য লাগানো হয়, সেখানে আবার সেটা আক্রমণ করে। এইভাবে এই চক্রটা পর্যায়ক্রমে চলতে থাকে এটা।
ঠিক আছে, এটাই হচ্ছে এটা রোগ চক্র। তাহলে দেখো আসো কি বলেছি যে এখানে যে ধানে বাদামি দাগ পড়া যে রোগটার কথা বললাম যে ড্যাক্সলেরা অরাইজা, এটা কি করে যে প্রথমত আক্রান্ত বীজে আক্রান্ত গাছের আবর্জনা কনিডিয়া হিসেবে বা বিপরীত পোষক আগাছায়, যেটা কি বললাম একানোকোলা বললাম, লার্সিয়া বললাম ইত্যাদি, কি করে পোষকের অনুপস্থিতিতে, এখানে পোষকটা কি হচ্ছে ধান, এখানে ফসল কাটার পরে কথা বলা হচ্ছে যে ওর বিপরীত পোষকের মানে পোষকের অনুপস্থিতিতে বিপরীত পোষক আগাছা এটা থেকে যেতে পারে। সেই আক্রান্ত বীজে এটা কিন্তু 2-3 বছর পর্যন্ত এটা বেঁচে থাকতে পারে। যার জন্য বলা হয় কি যে আগাছা কাটার ফলে ফসলের ক্ষেত্রকে অনেক সময় বলা হয় যে সম্পূর্ণ কি করতে বলা হয় যে নির্জীব করে ফেলতে বলা হয়, বা অনেক সময় বলা হয় যে যে আবর্জনাগুলো থাকে সেটা পুড়িয়ে ফেলতে বলা হয়। যার ফলে কি হয়, পুড়িয়ে যদি ফেলা হয় তাহলে কি যে প্যাথোজেন গুলো থাকে সেগুলো বিনষ্ট হয়ে যায়। ঠিক আছে, বা অনেক সময় বলা হয় যে শস্য পর্যায়ক্রম অবলম্বন করতে বলা হয়, বা বিভিন্ন ধরনের ছত্রাকনাশক স্প্রে করতে বলা হয় জমিতে এটার জন্য। ঠিক আছে, যে কি বললাম যে আক্রান্ত বীজে প্যাথোজেনটা 2-3 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। সেখানে কি করে যে আবার আবর্জনার ধানের অবর্তমানে সেটা কি করে কনিডেটা থাকতে পারে। পরবর্তী মৌসুমে যে ধান চাষে যখন দেখা যায় যে কনিডে অঙ্কুরিত হয়ে মাইসিলিয়াম বা সংক্রমণক্ষম সূত্র একটা সৃষ্টি করে, যেটা হাইফা যেটা আমরা বলি, এবং চারা গাছকে আক্রমণ করে। এবং সেই আবার সেই একই রকম যে বাদামি বর্ণের দাগ দেখা যায় কাণ্ড এবং শীর্ষে, যেটা গুলো হয় যে কাণ্ড এবং শীর্ষের মধ্যে এই দাগগুলো হয়, আস্তে আস্তে দাগগুলো বাড়তে থাকে এবং সম্পূর্ণ গাছকে এক সময় কি করে আক্রান্ত করে ফেলে। এখান থেকে কনিডিয়া কিন্তু বাতাসের সাহায্যে স্প্রেড করতে পারে, বা যে থেকে যায় যে আবর্জনাতে সেটাও আবার কি করে আস্তে আস্তে মাটি থেকে থেকে আবার পরবর্তী মৌসুমে এই গাছকে আক্রমণ করতে পারে। যেটা বললাম যে 2-3 বছর পর্যন্ত কিন্তু ফসলের ক্ষেত্রে এই জীবাণুগুলো থেকে যেতে পারে। ঠিক আছে, এবং হচ্ছে যে এই কনিডিয়াটা কি করে আক্রান্ত ধানের মাইসিলিয়াম বা কনিডিয়া অঙ্কুরিত হয়ে কি করে কনিডিয়া মাইসিলিয়াম দ্বারা ধান গাছটাকে আবার সে পুনরায় আক্রান্ত করতে পারে। দেখো এই যেখানে আবার রেখাচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে, দেখো যে প্যাথোজেনের উৎসটা কি, যে আক্রান্ত বীজ হতে পারে, আবর্জনা বা বিপরীত পোষক। সেখান থেকে কি হয়, কনিডিয়ার অঙ্কুরোদ্গম হয়, সুস্থ পোষক গাছ আক্রমণ করে, এবং গাছের আক্রমণ করে কি বললাম যে পাতা থেকে আস্তে আস্তে কাণ্ড সম্পূর্ণ গাছটা এটাকে আক্রান্ত করে ফেলে, এবং সেখান থেকে কনিডিয়া বা কনিডিয়া বের হয়ে আবার সুস্থ গাছে আক্রান্ত করতে পারে, কিংবা যে আক্রান্ত ধান বা কনিডিয়া আবার সেই এ থেকে যে আবার এই সাইকেলটাকে পূর্ণ করে। এইভাবে এই চক্রটা চক্রাকারে চলতে থাকে। তাহলে এটা কি নিয়ন্ত্রণটা কি? তো এক্ষেত্রে হচ্ছে যে বলা হয় যে সুস্থ এবং রোগমুক্ত বীজ বপন করা। যখন কিনা যে সুস্থ এবং রোগমুক্ত বীজ বপন করা হয় তখন কি রোগের নিয়ন্ত্রণ অনেকটাই চলে আসে। বা হচ্ছে বিভিন্ন ধরনের ছত্রাক বারক, বা যেগুলো দ্বারা কি করা হয় যে প্যাথোজেন ছত্রাক দ্বারা ঘটিত রোগগুলোকে যেগুলো দ্বারা বিনষ্ট করা হয় সেটাকে বলা হয় ছত্রাক বারক। যেমন হচ্ছে অ্যাগারোসজেন জিএন দ্বারা ওটাকে মাধ্যমে বলা হয় যে বীজটাকে শোধন করার কথা বলা হয়। তারপর হচ্ছে যে আভ্যন্তরীণ ছত্রাক কি করে যে অনেক সময় মাইসিলিয়াম ধ্বংস করার জন্য গরম পানির সাহায্যে সাধারণত বীজটাকে শোধন করা হয়। বলা হয় যে আভ্যন্তরীণ যে ভিতরে যে ছত্রাকের ভেতরে যে মাইসিলিয়াম থাকে সেটাকে ধ্বংস করার জন্য কি বলা হয় যে অনেক সময় গরম পানির সাহায্যে বীজটা কি করা হয়, ধ্বংস শোধন করা হয়। এই পদ্ধতিতে বীজকে দেখা যায় যে 8 থেকে 12 ঘন্টা প্রথমে কি করা হয়, ঠান্ডা পানিতে রাখা, ভিজিয়ে রেখে পরে 52 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গরম পানিতে 20 মিনিট ডিবিয়ে রাখলে কি হয় যে আক্রান্ত বীজের মাইসিলিয়ামটা ধ্বংস হয়ে যায়। তাহলে কি হচ্ছে যে এখানে একটা ট্রিটমেন্ট হচ্ছে কি যে গরম পানিতে এটাকে যদি বীজটাকে শোধন করে নেওয়া হয় তবে এটা কি এটা ছত্রাকের মাইসিলিয়ামটা মারা যায়। তবে এই ক্ষেত্রে গরম পানিতে 10 মিনিট 52 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 মিনিট ডুবিয়ে রাখার পূর্বে কি বলা 8 থেকে 12 ঘন্টা ঠান্ডা পানিতে বীজটাকে ডুবিয়ে রেখে শোধন করা যায়। এবং হচ্ছে অ্যাগারোজেন জিএন দ্বারা ছত্রাক বারক দ্বারা এটাকে বীজটাকে ধ্বংস করা যায়, বা শস্য পর্যায়ক্রম বলা হয় যে যদি অবলম্বন করা হয় যে মানে প্রতি বছর একই শস্য বপন না করে পর্যায়ক্রমে বিভিন্ন শস্য, তোমার শস্য পর্যায়ক্রম জানো নিশ্চয়ই যে প্রতি বছর একই রকম শস্য বপন না করে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের শস্য চাষাবাদ প্রক্রিয়াটা যেটাকে বলা হয় যে শস্য পর্যায়ক্রম, সেই পদ্ধতি যদি অবলম্বন করা হয় সেক্ষেত্রে এই রোগটা অনেকটা নিয়ন্ত্রণ করা যায়। এখানে আরেকটা জিনিস যেটা আছে যে ফসল কাটার পর যে আবর্জনা গুলো থাকে খেতে যে বা আগাছা থাকে যেটা কিনা এই পোষকটা বিপরীত পোষক হিসেবে ব্যবহার করে, সেক্ষেত্রে সেটাও কি করতে হয় যে আগাছাটাকে পুরোপুরি বিনষ্ট করতে বলা হয়, বা নির্জীব বা পুড়িয়ে ফেলা, যেটা কথা বলা হয়েছে যে যদি পুড়িয়ে ফেলা হয় তবে সেক্ষেত্রে এটা রোগটা প্রকোপ কমে যায় বা ধ্বংস আর হয় না। এছাড়া জিন ঘটিত যে সারগুলো আছে সেগুলো এই রোগের প্রকোপ কমায়। এটা কিসের কথা বললাম যে ধানের বাদামি রোগ করা।
দাগ পড়া রোগের কথা বললাম। তাহলে আমরা যদি এটা সামারাইজ করি তাহলে কি দাঁড়াচ্ছে যে ধানের বাদামি দাগ পড়া রোগটা এটা একটা কি, এটার হোস্টটা তোমরা জানছো যে কি পোষকটা, এটা কি ধান গাছে এই রোগটা হয় এবং হচ্ছে কি এটার পোষক, এটার প্যাথোজেনটা কি টেক্সলেরা অরাইজা ডিটোরোমাইসিডিসিনের একটা ছত্রাক, যেটাতে পনিডিয়ার মাধ্যমে এই রোগ, এগুলো কি সুস্থ মাইসিডিয়ামকে, সুস্থ গাছকে আক্রমণ করে। আর হচ্ছে এটা কি বলেছি যে রোগ হচ্ছে রোগ এবং হচ্ছে রোগ মুক্ত বীজ বপন করার কথা বলা হয়েছে, এবং হচ্ছে রোগ প্রতিরোধী জাত, বিভিন্ন জাত আছে ধানের রোগ প্রতিরোধী জাত, যেমন হচ্ছে তাইওয়ানের T988 বা T2114 বা মাদার্সের T960, এরকম বিভিন্ন ধরনের জাত আছে যেগুলো বপন করার মাধ্যমে বলা হয় যে রোগটাকে, রোগ প্রতিরোধী জাত যদি বপন করা হয় তবে সেক্ষেত্রে রোগটা অনেকটা নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ধানের বাদামি দাগ পড়া রোগের কথা। এবার আসুন যে আমরা আরেকটা রোগ নিয়ে আলোচনা করি, যে ধানের যে আরেকটা ছত্রাক গঠিত রোগ উল্লেখযোগ্য, সেটা হচ্ছে কি ধানের ব্লাস্ট। ঠিক আছে, ব্লাস্ট রোগ নিয়ে আচ্ছা, এবার আমরা কি কোনটা ধানের পাতা পড়া রোগ বা ব্লাস্ট রোগ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কি যে পাতা ঝলসানো রোগ বা ব্লাস্ট ডিজিজ, যেটা ধানের একটা উল্লেখযোগ্য রোগ, যে ছত্রাক ঘটিত যে রোগগুলো হয় তার মধ্যে একটা এই রোগটা প্রকোপটা অনেক বেশি। তো এই রোগের ফলে দেখা যায় যে পাতাগুলো ঝলসে যায়, যার জন্য কি বলা হয় এটাকে কিন্তু পাতা ঝলসানো রোগও বলা হয়, যে ঝলসানো একটা কালার, প্রথম ব্রাউন কালার একটা হয়। তো এই রোগটা সর্বপ্রথম দেখা যায় যে চীনে এই রোগটা 1907 সালে বা 1907 খ্রিস্টাব্দে এই রোগটা প্রথম চীনে আবিষ্কৃত হয়। বাটলার 1913 বলেন যে ভারতে এই রোগের বিস্তার সম্পর্কে আলোচনা করেন। ধান উৎপাদনকারী যে দেশগুলো আছে তার মধ্যে 70টি দেশে এই রোগের প্রকোপ দেখা যায়। জাপান, তাইওয়ান, যুক্তরাষ্ট্র এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি হচ্ছে কি জাপান বলো, যুক্তরাষ্ট্র, তাইওয়ান, এই দেশগুলোতে এই রোগের প্রকোপ অনেক বেশি। বাংলাদেশ সহ এশিয়ার অধিকাংশ দেশেই এই রোগের প্রকোপ দেখা যায়। কোনটার কথা বলছি, যে ধানের ব্লাস্ট রোগ বা পাতা পোড়া বা পাতা ঝলসানো। কারণ এই রোগ হলে দেখা যায় যে এটাও এই রোগের হচ্ছে হোস্টটা কি বললাম, যে ধানের পাতা পোড়া রোগ, এই ক্ষেত্রে হোস্ট হচ্ছে কি ধান, যেটা অরাইজা স্যাটাইভা, এবং হচ্ছে কি এটার পোষকটা হচ্ছে পাইরিকুলারিয়া অরাইজা। এই পাইরিকুলার অরাইজা হচ্ছে ধানের, ওটা হচ্ছে ডিটেরোমাইসিটি শ্রেণীর একটা ছত্রাক দ্বারা এই রোগটা হয় ধানের। ঠিক আছে,
আচ্ছা, যেটা বলছিলাম যে ধানের ব্লাস্ট রোগের কথা বলছি, যে এটা পাইরিকুলারিয়া অরাইজা নামক ডিটারমাইসিটি শ্রেণীর একটা ছত্রাক দ্বারা হয়। এক্ষেত্রে দেখা যায় যে পাতাগুলো ঝলসে যাওয়ার মতো মনে হয় দেখে এটাকে পাতা পোড়া বা ঝলসে যাওয়া রোগ বলা হয়। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা বোরো ধানে ব্লাস্ট ছত্রাকের আক্রমণ। আচ্ছা, এটার জন্য দায়ী যেটা বলছি যে পাইরিকুলারিয়া অরাইজা, এটা হচ্ছে কি গেমেশিয়াসি পরিবার, হচ্ছে হাইপোমাইসিটালিস বর্গ এবং হচ্ছে ডিটারোমাইসিটি শ্রেণীর একটা ছত্রাক। এক্ষেত্রে মাইসিলিয়ামটা যেটা কি শাখান্বিত ছত্রাকটা, আর মাইসিলিয়াম সেপ্টেট বা সেপ্টেট প্রস্তবাচী যুক্ত শাখান্বিত স্বচ্ছ হালকা বাদামি বর্ণের। কর্নিডিওফোর সাধারণত অশাখ, কদাচিৎ হচ্ছে যে মানে প্রায় ক্ষেত্রে দেখা যায় যে কি শাখান্বিত। এক্ষেত্রেও যে পাতার স্ট্রোমাটার মধ্য দিয়ে কনিডিয়া গুলো বের হয় এবং হচ্ছে কি বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি। এক্ষেত্রে দেখা যায় যে দেখো যে ধানের পাতা ঝলসানো রোগের লক্ষণের মধ্যে দেখা যায় যে পাতার মধ্যে এই যে স্পট দেখা যায়, এখানেও প্রথমে ব্রাউন দাগ দেখা যায় এবং দাগগুলো ক্রমে কি মাকু আকৃতির ধারণ করে। ঠিক আছে, এই দাগগুলো দেখা যায় যে মাকু আকৃতির দাগ দেখা যায় এবং এখানে এক্ষেত্রে দেখা যায় যে আক্রান্ত শীষে যখন ইয়া হয় পাতাগুলো কিন্তু ছড়া কিন্তু ঝরে পড়ে। এক্ষেত্রেও দেখা যায় যে ছত্রাকের মাইসিলিয়ামটা যে পাতার নিচে যে পোষকের পাতার পত্ররন্ধ্রের নিচের দিক থেকে কনিডিয়া ফোর গুলো কনিডিয়া ফোর সহ মানে কনিডিয়াটা তোমার হচ্ছে যে গুচ্ছাকারে বের হয় এখান থেকেও কনিডিয়া গুলো। এখানে আমরা কনিডিয়া হচ্ছে আগে কি বলেছি যে এই ক্ষেত্রে কনিডিয়া গুলো দেখো যে অনেকটা কি লম্বাকার, বাঁকানো, দুই প্রান্ত হচ্ছে কি সরু এবং কোষযুক্ত এটাতে। ঠিক আছে, তো পাতা ঝলসানো এই যে রোগের কথা বললাম, এটার জন্য দায়ী হচ্ছে কি পাইরিকুলারিয়া নামক ওয়ারাজিয়া নামক হচ্ছে এক ডিটারমাইসিড শ্রেণীর একটি ছত্রাক। এক্ষেত্রে হচ্ছে কি কনিডিয়ার সাহায্যে এটা ছত্রাকের পাতা স্টোমাটার মধ্য দিয়ে কনিডিয়া গুলো বাতাসে বের হয়ে আসে এবং হচ্ছে বাতাসের সাহায্যে এটা বিস্তার লাভ করে। উপরের দিকে সরু, কনিডিয়া গুলো নিচের দিকেও কিছুটা দুই তিন কোষী হতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে কনিডিয়া গুলো হচ্ছে যে নিউক্লিয়াসের সংখ্যাটা হচ্ছে কি অনির্দিষ্ট। ঠিক আছে, নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয়াসটা এখন 2-3 কোষী এটা। ঠিক আছে, আমরা ব্রাউন স্পটের ক্ষেত্রে পড়েছিলাম কি 4 থেকে 14 কোষী, আর এক্ষেত্রে হচ্ছে কনিডিয়াটা 2-3 কোষী। উপরের দিকে কি ক্রমশ সরু এবং নিচের দিকে কিছুটা স্ফীত আকারের কনিডিয়া দেখা যায়। হ্যাঁ, তো এই রোগের ক্ষেত্রে দেখা যায় যে লক্ষণগুলো প্রকাশ পায়, সেগুলো হচ্ছে যে এই যে পাতা বলো, বৃন্ত বলো, কাণ্ড, মঞ্জুরি, শীর্ষ সবই এই রোগে আক্রান্ত হয়। প্রথম দিকে কি হয় যে সবুজ বর্ণের ছোট ছোট দাগ পড়ে। ঠিক আছে, এই যে পাতার মধ্যে ক্ষেত্রে দেখা যায় যে ব্লাস্ট রোগ যখন হয় প্রথমে পাতার দিকে সবুজ ছোট ছোট দাগ পড়ে। এই যে দাগগুলো আস্তে আস্তে দাগগুলো ক্রমশ বড় হয়ে যায় এবং হচ্ছে এমন ভাবে দাগগুলো হয় যে ঝলসানো যাওয়ার যে একটা কালার, সেই কালারটা হয় বলে এটাকে বলা হয় যে পাতা ঝলসানো রোগও বলা যায়। এই দাগগুলো যত বড় হতে থাকে ক্রমশ এটা কি মাকু আকৃতি ধারণ করে এবং দাগগুলো অনেকগুলো একত্রিত বড় হয়ে যায়। বড় দাগগুলো যে লম্বাকার মাকুন্নে বা চোখের নে দাগগুলো দেখা যায় এবং হচ্ছে দাগগুলোতে দেখা যায় তীব্র আক্রমণ যখন হয় গাছে, তখন এটা বাদামি বর্ণ ধারণ করে এবং হচ্ছে যে এখানে ঝলসানো অনেকটা দেখা যায় যে পুড়ে গেলে যেরকম কালার হয়, সেই পাতাগুলো সেই কালার ধারণ করে বলে এটাকে পাতা পোড়া বা ঝলসানো রোগ বলা হয়। এক্ষেত্রে যদি পাতার গোড়া বা কাণ্ড আক্রান্ত হলে সেখানে দেখা যায় যে নীল রং বা বাদামি বর্ণের একটা দাগ পড়ে। ঠিক আছে, তো এই ক্ষেত্রেও হচ্ছে যে এবং এই ক্ষেত্রে যে দাগগুলো হয় যে পাতা ছড়ার মধ্যে যে আক্রান্ত হলে পাতা আক্রান্ত হচ্ছে, আস্তে আস্তে কাণ্ড, গোড়া, শীর্ষ গাছটায় কি হয় আক্রান্ত হয়ে যায়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আক্রান্ত গাছটায় ছড়াটা ঢলে পড়ে। ঠিক আছে, এটা একটা এই রোগের একটা উল্লেখযোগ্য লক্ষণ। ঠিক আছে, তো নিদান তত্ত্বে দেখো যে কি আছে যে পাইরিকুলারিয়া অরাইজিয়া ছত্রাক এই রোগের প্যাথোজেন এবং বীজ, আবর্জনা বা বিপরীত পোষক এদের বিস্তার ঘটায়। ঠিক আছে, বিপরীত পোষক গুলোর মাধ্যমে যে এটাও যেটা বলেছি বাদামি রোগের ক্ষেত্রে দেখা যায় যে আক্রান্ত বীজ বলো বা যে আবর্জনাটা থেকে যায় সেটা, কিংবা বিপরীত পোষক এটার মাধ্যমে বিস্তার ঘটে। এই ক্ষেত্রেও পাইরিকুলারিয়া অরাইজিয়া নামক ছত্রাকের ক্ষেত্রেও একইভাবে বিস্তারটা ঘটে। এরাও হচ্ছে কনিডিয়ার মাধ্যমে সংক্রমণ ঘটায়। ঠিক আছে, এই ক্ষেত্রে বিপরীত পোষক হিসেবে হচ্ছে কি সিটারিয়া বলো, ডিজিটারিয়া বলো, লার্সিয়া যেটাতে আমরা কিসে পড়েছি যে একানোকোলা, লার্সিয়া, এগুলো হচ্ছে বাদামি রোগের ক্ষেত্রেও আগাছা বিপরীত পোষক হিসেবে কাজ করে। আর এক্ষেত্রেও লার্সিয়া, একানোকোলা আছে এবং হচ্ছে সিটারিয়া, ডিজিটারিয়া এইগুলো আগাছা বিপরীত পোষক হিসেবে কাজ করে। তো এই যে রোগের চক্রটা দেখো যে এক্ষেত্রে দেখা যায় যে কি আগেরটার মতো দেখো অনেকটা
যে এখানেও দেখা যায় যে আক্রান্ত, যেটা বললাম যে প্যাথোজেনের উৎসটা কি, দেখো যে আক্রান্ত বীজ পোষকের আবর্জনা বিপরীত পোষক এভাবে কনিডা উদ্গম করে এবং হচ্ছে ধান গাছে আক্রমণ করে। আস্তে আস্তে কি বলেছি যে দাগটা বাদামি হতে পারে, গাঢ় হয়ে যায়, দাগটা মাকু আকৃতি ধারণ করে। সেখান থেকে যে আক্রান্ত গাছের পাতা থেকে বা আক্রান্ত অংশ যখন ইয়া হয়, ছড়াটা বের হয় না বা ঢলে পড়ে, ঠিক আছে। তো এখান থেকে আক্রান্ত গাছের পাতা থেকে কনিডা গুলো এই যে আবার একইভাবে সুস্থ গাছকে আক্রমণ করতে পারে, বা এই যে ফসলের ক্ষেত্রে থেকে যায় সেখান থেকে আবার নতুন গাছকে আক্রমণ করে, এইভাবে এই এটা একইভাবে চক্রাকারে চলতে থাকে, ঠিক আছে। তো আরেকটা জিনিস যেটা এটাতে সুপ্ত অবস্থায় যখন আর্দ্র আবহাওয়ায় দেখা যায় যে এই রোগের প্রকোপটা খুব বেশি বৃদ্ধি পায়, ঠিক আছে। মেঘলা বা উষ্ণ আর্দ্র আবহাওয়ায় রোগটা দ্রুত বিস্তার করে এবং পশুকের অনুপস্থিতিতেও এই ক্ষেত্রে দেখা যায় যে আক্রান্ত বীজ বা আবর্জনার মধ্যে এটা সুপ্ত অবস্থায় থাকতে পারে, বা পশুকের অনুপস্থিতিতে বিপরীত পোষক হিসেবে যে আগাছাগুলো থাকে সেটাকে সে বিপরীত পোষক হিসেবে ব্যবহার করে এবং সেখানে থেকে যেতে পারে, যেটা থেকে পরবর্তীতে আবার সেই সুস্থ গাছকে সে আক্রমণ করতে পারে। এইভাবে এটা কিন্তু চক্রাকারে লক্ষণ প্রকাশ পায়, চক্রাকারে এটা চলতে থাকে রোগ চক্রটা, ঠিক আছে। এটার প্রতিকারটা কি? এই ক্ষেত্রে হচ্ছে কি রোগমুক্ত বীজ ব্যবহার করা এবং বিভিন্ন ধরনের ছত্রাকনাশক বীজ বপনের আগে বীজটাকে শোধন করে নিতে বলে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক দ্বারা, যেমন হচ্ছে অ্যাগ্রেসন জিয়ান দ্বারা বা হচ্ছে গ্রানসন দ্বারা, এগুলো দ্বারা কি করে ছত্রাক বারক দ্বারা এটাকে বীজটাকে শোধন করে নিতে বলা হয়। এছাড়া কি বলা হয় যে রোপণের পূর্বে চারা গাছের মাথা কি করা হয়, যে চারা গাছগুলো যে থাকে যে পিনক্স দ্রবণে অথবা বর্জ্য মিক্সচারে ডুবিয়ে নিলে রোগের আক্রমণ কম হয়, ঠিক আছে। চারায় 1% বর্জ্য মিশ্রণ ব্যবহার করা ভালো। তোমরা বর্জ্য মিশ্রণ বলো, বার্গেনি মিশ্রণ এগুলো বলো, মিল্ডার নামক একজন বিজ্ঞানী কিন্তু এই বর্জ্য মিশ্রণটা আবিষ্কার করেছে, ঠিক আছে। তো ছত্রাকে চারা রোপণের পূর্বে এক্ষেত্রে কি বলা হয়েছে, ধানের ব্লাস্ট রোগের ক্ষেত্রে চারা রোপণের পূর্বে গাছের মাথাটা পিনক্স দ্রবণে অথবা বর্জ্য মিক্সচারে ডুবিয়ে নিলে রোগের আক্রমণটা কম হয়। আর এখানে দেখা যায় যে আরেকটা নিয়ন্ত্রণের উপায় আছে, যে অংশটা পরিত্যক্ত থাকে, এটা কিন্তু আমি বাদামি দাগ পড়া রোগের ক্ষেত্রে বললাম যে একই জিনিস, যে যখন যখন ফসল তুলে নেওয়া হয়, যে জমিতে যে অবশিষ্টাংশ থাকে সেই আবর্জনাগুলোকে কি করতে হয়, যে পুড়িয়ে ফেলতে বলা হয়, ঠিক আছে। তারপর এমন ছত্রাক টিকে থাকতে পারে, যে এমন যে আগাছাগুলো থাকে সেগুলোকে কি করা হয়, যে আগাছাগুলোকে ধ্বংস করে ফেলা হয়, করতে বলা হয়। এবং হচ্ছে প্রয়োজনে ক্ষেত্রে কি করা হয়, 4-5 বার বর্জ্য মিক্সচার প্রয়োগ করতে পারে। বীজতলায় যেমন 1 বার দিতে হয়, বা টিলার সৃষ্টির সময় হচ্ছে টিলা বা ছড়া সৃষ্টির সময় 2 বার, এবং শীষ বের হওয়ার সময় 2 বার, এরকম ভাবে যদি বর্জ্য মিক্সচারটা দেওয়া হয় তবে সেক্ষেত্রে রোগমুক্ত ফসল পাওয়া সম্ভব। এবং হচ্ছে মৌসুমের প্রথমেই ফসল ওঠে এরূপ প্রকরণ চাষ করলে এই ছত্রাক থেকে মুক্তি পাওয়া যায় বা ছত্রাক আক্রমণ থেকে রেহাই পাওয়া যায়। এবং হচ্ছে মাটিতে অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার না করা, এটাও এই রোগের প্রতিকারের একটা উপায়। এবং হচ্ছে রোগ প্রতিরোধী, যে ক্ষেত্রে বলছিলাম যে রোগ প্রতিরোধী জাত সবচেয়ে বাছাই করা হচ্ছে নিয়ন্ত্রণের সবচেয়ে উত্তম পন্থা। বিভিন্ন রকমের আধুনিক রোগ প্রতিরোধী জাত রয়েছে, যেগুলো হচ্ছে যে এখন পাওয়া যায়, সেগুলো চাষ করার মাধ্যমেও কি করা হয়, যে রোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। যেমন হচ্ছে যে টিটিপস বলো বা টেডুকান বলো, জেনিক প্যাথোজেন সমস্ত রয়েছে রোগ প্রতিরোধী। এছাড়া আইইটি বা RP5, CR12178 জয়া ইত্যাদি, মানে এই সমস্ত যে খাটো জাতগুলো আছে রোগ প্রতিরোধী, সেগুলোকে চাষ মাধ্যমেও কি করা যায়, এই রোগের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায় বা এই রোগটাকে নিয়ন্ত্রণ করা যায়। এবার আসো আমরা ধানের আরেকটা রোগ নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে ধানের খুব বহুল প্রচলিত একটা রোগ, যেটা হচ্ছে ধানের কাণ্ড পচা বা স্টেম রট অফ রাইস বলা হয়, যেটা ইটালিতে 1876 সালে সর্বপ্রথম এই কাণ্ড পচা রোগের বিবরণ পাওয়া যায়। এখন পৃথিবীর দেখা যায় যে অধিকাংশ ধান উৎপাদনকারী যে দেশগুলো আছে এই সব দেশেই এই রোগটা প্রকোপ দেখা যায়। মোটামুটি গত দশকে 1950-এর দিকে এই রোগটা বাংলাদেশে প্রথমে বাংলাদেশে দেখা গেছে, এবং এই রোগটা কি করে, ফসলের ব্যাপক ক্ষতি করে থাকে এবং 70% পর্যন্ত ফলনটা কমিয়ে নিয়ে আসতে পারে। তাহলে এই রোগের এটাও একটা ধানের কি একটা উল্লেখযোগ্য ক্ষতিকর রোগ, যেটা হচ্ছে যে ফলনটা 70% কমে আসতে পারে ফলনটা। তো এটা যে ইয়াটা হয়, এটাও কিন্তু ডিটারমাইসিটি শ্রেণীর একটা ছত্রাক, যেটা কিনা হচ্ছে যে স্ক্লেরোসিয়াম অরাইজা নামক একটা ছত্রাক, ডিটারমাইসিটি শ্রেণীর, যে ছত্রাক দ্বারা ধানের এই কাণ্ড পচা রোগটা হয়। তো আমরা এই পর্যন্ত 3টা রোগ করলাম, কিন্তু ডিটারমাইসিটি শ্রেণীর ছত্রাক মানে 3টা ধানের শস্যের উল্লেখযোগ্য রোগ করলাম, যেটা কিন্তু 3টারই কিন্তু প্যাথোজেন যে আছে সেটা কিন্তু 3টারই হচ্ছে ডিটারমাইসিটি শ্রেণীর, ঠিক আছে। তো এবার এটা হচ্ছে স্ক্লেরোসিয়াম। তো এখানে কিন্তু কনিডিয়া সৃষ্টি হয় না, এখানে স্ক্লেরোসিয়াম অরাইজা নামক যে ছত্রাকটা সেটাকে স্ক্লেরোসিয়া দ্বারা
সৃষ্টির মাধ্যমে এই রোগটা বংশবৃদ্ধি করে, ঠিক আছে। এবং হচ্ছে প্রতিকূল পরিবেশেও কিন্তু স্ক্লেরোসিয়াটা বেঁচে থাকে। তোমরা যখন ছত্রাক পড়েছ, ছত্রাক নিয়ে যখন আলোচনা করেছিলাম, তোমাদের নিশ্চয় মনে আছে যে ছত্রাকের প্রতিকূলতার বা প্রতিকূল পরিবেশে টিকে থাকার একটা উপায় কিন্তু হচ্ছে যে স্ক্লেরোসিয়াম সে সৃষ্টি করে, যেটা কিনা অঙ্গজ প্রজননেরও একটা উপায়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এই ছত্রাকটা যেটা বললাম যে স্ক্লেরোসিয়াম অরাইজা, সেটা কিন্তু স্ক্লেরোসিয়া নামক একটা বিশেষ একটা সৃষ্টি অঙ্গ সৃষ্টির মাধ্যমে সেটা কি করে যে বংশবৃদ্ধি করে এবং হচ্ছে প্রতিকূল পরিবেশে সে বেঁচে থাকে। এই স্ক্লেরোসিয়াম গুলো দেখতে কিরকম, এগুলো হচ্ছে গোলাকার এবং হচ্ছে বিশেষ ধরনের মাইসোলিয়াম দ্বারা গঠিত। এই যে দেখো স্ক্লেরোসিয়াম গুলো কিরকম দেখতে, এগুলো হচ্ছে গোলাকার এবং বিশেষ ধরনের মাইসোলিয়াম দ্বারা গঠিত। এই স্ক্লেরোসিয়াম দ্বারা কিন্তু ধানের এই কাণ্ড পচা রোগটা সংঘটিত। এই যে দেখো যে কাণ্ডের মধ্যে যে এই যে প্রথমে যে দাগগুলো দেখা যায়, যে কোনাকার কালো দাগগুলো রাখা, আস্তে আস্তে কিন্তু এই দাগগুলো ভেতরের দিকে চলে যায় এবং সম্পূর্ণ গাছটাকে কিন্তু সে আক্রান্ত করে ফেলে। এবং যদি দেখা যায় যে গাছের এই যে এই খোলটাকে যদি লম্বালম্বি করে যদি কাটা হয়, তাহলে দেখা যায় পিছনে ভিতরে ধূসর একটা মানে ঝুলের মতো আস্তর দেখা যায়, স্ক্লেরোসিয়া যেটাকে বলা হয়, ঠিক আছে। দেখো যে স্ক্লেরোসিয়াটা এটা হলো কালো রঙের একটা, এবং এটা কি করে, এটা কিন্তু মাটি বা আবর্জনার মধ্যে ফসল কেটে ফেলার পরে যে আবর্জনা গুলো থাকে, সেখানে কিন্তু এই ইয়াটা জীবাণুটা বা এই ছত্রাকের এই প্যাথোজেনটা অনেক বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তো দেখা যায় যে প্রথমে কি যে স্ক্লেরোসিয়া যে দেখো আক্রান্ত পাতার যে বাইরের আবরণ বলো বা কাণ্ডের ক্ষেত্রে বলো, যে কাণ্ডে কালো কালো দাগ দেখা যায়, কালো কালো যে পচন গুলো, এটা কিন্তু স্ক্লেরোসিয়াম নামক যে ছত্রাক, যে গোলাকার কালো ছত্রাক গুলো দ্বারা স্ক্লেরোসিয়াম দ্বারা হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে দেখা যায় যে প্রথমে বাইরের দিকে ছোট ছোট অনিয়মিত দাগ দেখা যায় স্ক্লেরোসিয়ামে, এবং হচ্ছে আস্তে আস্তে দাগগুলো কি হতে থাকে, বড় হতে থাকে এবং হচ্ছে ছত্রাকের খোলের ভিতরে কাণ্ডের বাইরে থেকে থেকে ভিতরে আক্রমণ করে, পুরো সম্পূর্ণ কাণ্ডটাকে সে ঘিরে ফেলে। এবং হচ্ছে কি অবশেষে কি হয় যে আক্রান্ত স্থানে আংশিক বা সম্পূর্ণ হলো পড়ে যায়, পচে যায়। এই ছত্রাকের আক্রমণের ফলে দেখা যায় যে আক্রান্ত গাছটা সম্পূর্ণরূপে পচে যায় একসময়, এবং হচ্ছে যে অসংখ্য ছোট ছোট কালো দানার মতো স্ক্লেরোসিয়ার ভিতরে তৈরি হয় এবং হচ্ছে কি কালো দাগ, কালচে দাগ সৃষ্টি করে। এবং হচ্ছে কাণ্ডের দুই একটা অংশ ছাড়া দেখা যায় যে সম্পূর্ণ অংশটাই এটা পচে নষ্ট হয়ে যায়। এবং যেটা বললাম যে লম্বালম্বি ভাবে যদি চিরা মানে গাছটাকে চিরে ফেলা হয়, তবে দেখা যায় যে এটা ভেতরে শুধু কালো অংশই থাকে, আর কিছু না, যে ঝুলের মতো থাকে। এবং হচ্ছে এটা যতই বেশি গাছটা ম্যাচুরিটির দিকে যায় বা পরিপূর্ণতার দিকে যায়, ততই বেশি আক্রান্ত হয় এবং একসময় দেখা যায় যে আক্রান্ত গাছটা আর বৃদ্ধি পায় না, খাটো আকৃতির হয়ে যায়। যেটা বলছি যে এটা নিদান তত্ত্বের ক্ষেত্রে দেখা যায় যে স্ক্লেরোসিয়া মরাইজাটা ধানের কাণ্ড পচা রোগ সৃষ্টি করে। এটা একটা উল্লেখযোগ্য একটা রোগ, যেটা বাংলাদেশেও দেখা যায়। এটা হচ্ছে যে এর ফলে কি হয় যে উদ্ভিদের মানে ফসলের ফলন প্রায় 70% পর্যন্ত কমে যেতে পারে। এবং আক্রান্ত পোষকের অনুপস্থিত এই প্যাথোজেনটা অনেকদিন মাটিতে থাকতে পারে বা আবর্জনার মধ্যে স্ক্লেরোসিয়ামটা থাকে, প্রতিকূল পরিবেশে সে টিকে থাকতে পারে। হ্যাঁ, এবং আক্রান্ত অংশে যখন আবার আক্রান্ত করে সুস্থ গাছকে বা কোনো ইয়াতে আক্রমণ করে, সে আবার কি করে নতুন যে স্ক্লেরোসিয়া সৃষ্টি করে। সাধারণত দেখা যায় যে সেচের পানির সাথে সাথে আক্রান্ত গাছে এটা যখন পানি জমিতে যখন সেচ দেওয়া হয়, সেই পানিটা যখন অন্য ক্ষেতে গিয়ে বা অন্য জমিতে পড়ে, সেখানে কিন্তু এই পানির সাথেও কিন্তু স্ক্লেরোসিয়াটা যে অন্য গাছকেও কিন্তু আক্রান্ত করে ফেলতে পারে, ঠিক আছে। তো এই কারণে বলা হয় যে শস্য কাটার ফলে পরে যে পরিত্যক্ত অংশটা থাকে, সেই অংশে বা যে স্ক্লেরোসিয়া থেকে যায়, যার জন্য বলা হয় যে এই তখন এই জমিটাকে নির্জীব করে ফেলতে বলা হয়, বা আগাছা যেটা থাকে সেটাকে পুড়িয়ে ফেলতে বলা হয়, ঠিক আছে। যার কারণ এই যে আগাছার মধ্যে যে ইয়াগুলো থাকে, সেটা পরবর্তী মৌসুমে কি করে, আবার নতুন গাছকে আক্রমণ করতে পারে নতুন, ঠিক আছে। তো এটা রোগ চক্রটা দেখো যে এক্ষেত্রে কি হয় যে স্ক্লেরোসিয়াটা যে বললাম, যেটা আবর্জনা বা পরিত্যক্ত অংশে বা আগাছায় যে স্ক্লেরোসিয়াটা থেকে যায় পরিত্যক্ত হিসেবে, সেটা কি করে যে সুস্থ গাছে সংক্রমণ ঘটায়, গাছটাকে কি করে আক্রান্ত করে ফেলে। প্রথমে কি বাইরের দিকে হয়, তারপর আস্তে আস্তে ভেতরে সম্পূর্ণ গাছটাকে সে বিনষ্ট করে ফেলে। এই যে পোষক টিস্যুতে যে দেখো একটা পোষক টিস্যু, সেখানে যে স্ক্লেরোসিয়া হয়, এই যে স্ক্লেরোসিয়াটা আবার সে একইভাবে সে আক্রমণ করতে পারে, বা আবার সে মাটিতে থেকে যায় পুনরায়, এই যে এভাবে এই চক্রটাকারটা চলতে থাকে, ঠিক আছে। তাহলে এটা নিয়ন্ত্রণ ব্যবস্থাটা কি? ফসল কাটার পরে পরিত্যক্ত যে আবর্জনাগুলো থাকে বা অংশ আবর্জনা থাকে বা আগাছা থাকে, সেটা কি বলতে হয়, জমিটাতে পুড়িয়ে ফেলার কথা বলা হয়। তারপর হচ্ছে যে আক্রান্ত জমিতে যে পানি সেচটা দেওয়া হয়, সেটা বলা হয় যে সাধারণত যে এটা ধান পাকার কয়েক সপ্তাহ আগে এই পানিটা দেওয়া হয়, কারণ পানির মাধ্যমে কিন্তু স্ক্লেরোসিয়ার বিস্তারটা অনেক বেশি হয়। যেহেতু ফসলের জমিতে পানি সেচ দেওয়া হয়, সেই জন্য বলা হয় যে ফসল পাকার পূর্বেই বা ধান পাকার কয়েক সপ্তাহ আগেই জমিতে বলা হয় পানি সেচ দিতে, এবং সেচের পানিটা যাতে অন্য জমিতে না যায় সেই নিয়ন্ত্রণ ব্যবস্থাটাও করতে বলা হয়।
এক্ষেত্রে। এবং হচ্ছে যে কি বলে জমিতে বলা হয় যে নাইট্রোজেন সারটা কম দিতে বলা হয়, যেটা আমরা পড়েছিলাম যে ধানে ব্লাস্ট রোগের ক্ষেত্রে কি বলা হয়েছে জমিতে নাইট্রোজেন সারের পরিমাণ কম দিতে। আবার বাদামি রোগের ক্ষেত্রে কি পড়েছিলাম যে জিঙ্কের পরিমাণটা, জিঙ্ক ঘটিত সারগুলো বাদামি রোগের ক্ষেত্রে একটা ভালো কাজ করে, যেখানে বলা হয়েছে যে সারগুলো জিঙ্ক ঘটিত সারগুলো জমিতে দিতে বলা হয়। এবং নাইট্রোজেন ঘটিত সারগুলো এক্ষেত্রে বাদামি দাগ ব্লাস্ট রোগের ক্ষেত্রে বলো বা হচ্ছে যে কাণ্ড পচা রোগের ক্ষেত্রে বলো, দুই ক্ষেত্রেই হচ্ছে কি নাইট্রোজেন ঘটিত সারগুলো কম দিতে বলা হয়। এবং এক্ষেত্রে দেখা যায় যে কাণ্ড পচা রোগের ক্ষেত্রে পটাশিয়াম সারটা বেশি ব্যবহার করা হয়। আরেকটা জিনিস যেটা যে এক্ষেত্রে দেখা যায় যে রোগ প্রতিরোধী বিভিন্ন যে জাতগুলো আছে, যেটা হচ্ছে রোগ নিয়ন্ত্রণের অন্যতম উপায় হচ্ছে কি যদি রোগ প্রতিরোধী জাত যদি বপন করা হয় বা রোপণ করা হয়, তবে সেক্ষেত্রে কিন্তু রোগটা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। যেমন হচ্ছে যে আশা বলো, বিপ্লব, প্রগতি, মুক্তা, BR4, BR5, BR8 এগুলো হচ্ছে কি ধানে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধী জাত। এই জাতগুলো যদি রোপণ করা হয় তবে রোগ নিয়ন্ত্রণ স্বাভাবিকভাবে অনেকটা কমে যায়। আবার আরেকটা জিনিস যেটা হচ্ছে আক্রান্ত মাঠের যেটা বললাম যে আগাছায় বা পরিত্যক্ত অংশে যেহেতু জীবাণুটা থেকে যেতে পারে রোগের, তবে সেক্ষেত্রে এর জন্য বলা হয় যে শস্য পর্যায়ক্রমটা অবলম্বন করতে বলা হয়, যে প্রতি বছর একই জমিতে একই ফসল না বলে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল জন্মাতে বলা হয়, যার ফলে কিন্তু রোগটা অনেকটা নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই থাকুক। আমরা পড়লাম কি, আমি আবার যদি বলি প্রথম থেকে শুরু করে যদি আলোচনায় যাই, যে আমাদের আজকে ছত্রাকঘটিত কোষের রোগের কথা বললাম। আমরা অধিকাংশ রোগী কিন্তু ছত্রাক দ্বারা হয়, সংক্রমণ হয়। তাহলে আমরা ছত্রাক দ্বারা যে 3টা রোগের ক্ষেত্রে বললাম, এক্ষেত্রে পোষকটা কি ধানের ক্ষেত্রে বললাম, ধানের 3টা রোগের ক্ষেত্রে বলেছি। তাহলে এখানে হোস্ট হচ্ছে কি অরাইজা স্যাটাইভা। বাদামি দাগ পড়া বা ব্রাউন স্পট অফ রাইসের ক্ষেত্রে প্যাথোজেনটার নামটা কি পড়েছি মনে আছে নিশ্চয়ই, ডেক্সলারা অরাইজা। আর হচ্ছে আরেকটা আমরা কি পড়েছি পাতা ঝলসানো বা পাতা পড়া রোগ, সেটাও হচ্ছে হোস্ট হচ্ছে কি অরাইজা স্যাটাইভা। আর হচ্ছে প্যাথোজেনটা কি পাইরিকুলারিয়া অরাইজা। আরেকটা পড়েছি ধানের কাণ্ড পচা রোগ, সেটা কি ধানের কাণ্ড পচা রোগ, এখানেও হোস্ট হচ্ছে কি অরাইজা স্যাটাইভা এবং হচ্ছে আর হচ্ছে স্ক্লেরোসিয়া অরাইজা। ঠিক আছে, এই যে 3টা হোস্টের কথা বললাম তোমাদের, 3টা একই হোস্ট, হ্যাঁ সেম হোস্ট, প্যাথোজেন 3টা এবং সেম ক্লাস ডিটারোমাইসিটিসিনি ছত্রাক, গেমেশিয়াসি পরিবারের ডিটারোমাইসিটিসিনি ছত্রাক। তোমরা আমাদের প্রশ্নে অনেক সময় আসে যে মেনশন করে দেয় এই ছত্রাকের হোস্টের নাম লিখো, প্যাথোজেনের নাম লিখো। ঠিক আছে, সেই হিসেবে তোমাদের এই ছত্রাকগুলোর নাম পড়তে হবে, পোষক পড়তে হবে এবং পোষক এবং প্যাথোজেনের নাম, ছত্রাক প্যাথোজেনের নামগুলো মুখস্থ করতে হবে এবং নির্ভুল ভাবে। ঠিক আছে, আরেকটা যে নিদান তত্ত্ব বলো বা ইসিওলজি বলো বা রোগ চক্র ডিজিজ সাইকেল বলো বা প্রতিকার মোটামুটি একই টাইপের, তো সেম জিনিসগুলো তোমরা একত্রে পড়লে মাথায় থাকবে। ঠিক আছে, বুঝতে তোমাদের সুবিধা হবে। আমাদের আজকের আলোচনা আমরা এই পর্যন্ত থাকুক। নেক্সট ক্লাসে আমরা আবার ছত্রাকের আরো অনেক রোগ আছে, অন্যান্য শস্যের যে রোগগুলো হয়, ধানেরও আরো কিছু রোগ আছে ছত্রাকের দ্বারা হয়, বা পাটের কিছু হয়, যেমন পাটের কাণ্ড পচা বলো, অ্যানথ্রাকনোজ বলো, বা হচ্ছে চীনাবাদামের টিকা ডিজিজ বলো, পরে হচ্ছে আলুর লেড ব্লাইট বলো, আর্লি ব্লাইট বলো, এরকম বিভিন্ন ধরনের ডিজিজ আছে ছত্রাক ঘটিত, যেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে এটা নিয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আবার নেক্সট টপিকস নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।